এক্সপিরিয়েন্স একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে আজকে রয়েছে 2023 এর পিএসসি মিসেলেনিয়াস মেন্স এর ক্যান্ডিডেট তিলক সূত্রধার। আমরা আজকে ওর মক ইন্টারভিউ নেব। তিলক, তোমাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ আমাকে এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য একটা সুযোগ করে দাও। ওকে তিলক, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Sir, I am Tilak Sutradhar. I belong from Bankura district. After graduating in 2015 in Bengali, I have started giving tuitions in my locality. After that, I pursued masters in Bengali and then started for competitive examination preparation. And since then, I have cracked many examinations but finally not got selected. I have tried many other exams. Finally, I am appeared in the mains examination of WPSC Miscellaneous. After my reading, I liked cycling and making earthen pots. That's all, sir. আচ্ছা, তোমার তো বাংলায় গ্র্যাজুয়েশন, তাই তো? তো বাঙালি লেখক বা হ্যাঁ, স্যার। সাহিত্যিক তোমার পছন্দের কে কে আছে? বাঙালি লেখকদের মধ্যে রয়েছেন আমার ভালো লাগে শঙ্খ ঘোষ, সতী ভাদুরী মহাশয় রয়েছেন, মহাশ্বেতা দেবীর লেখা বা রবীন্দ্রনাথ ঠাকুর এই লেখাগুলো আমি পড়ে থাকি। আচ্ছা, তা মহাশ্বেতা দেবীর কি কি লেখা তুমি পড়েছো? পড়েছি অরণ্যের অধিকার, রুদালি, এগুলোর মধ্যে অরণ্যের অধিকারটা ভালো লেগেছে। আচ্ছা, মহাশ্বেতা দেবী ওনার জীবনে অ্যাচিভমেন্ট বলতে কি কি পুরস্কার পেয়েছেন, বা কি কি মানে বড় অ্যাচিভমেন্ট ওনার লাইফে কি কি আছে? অ্যাচিভমেন্ট তিনি জাতীয় স্তরে পেয়েছেন। এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, আমি অবশ্যই জেনে নেবো এটা। ওকে, মানে ধরো কোনো বড় পুরস্কার যেটা রাজ্য সরকার বা আহ, মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেয়েছে, পদ্মবিভূষণ হোক বা পদ্মশ্রী হোক বা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এই ধরনের কোনো পুরস্কার কি উনি পেয়েছেন? হ্যাঁ, জ্ঞানপীঠ পুরস্কার সম্ভবত হতে পারে, স্যার। আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কার কত সালে পেয়েছেন? সালটা এই মুহূর্তে ঠিক আমি বলতে পারছি না, স্যার। আচ্ছা, কোন গল্পের জন্য পেয়েছেন বা কি লেখার জন্য পেয়েছেন? এটা অরণ্যের অধিকার যে লেখা, সেই লেখার জন্য তিনি ক্রেডিট পেয়েছেন এটা। আচ্ছা, এত সাবজেক্ট থাকতে তুমি বাংলাটাকেই কেন বেছে নিলে? বাংলা আমার অন্যান্য সাবজেক্ট ভালো লাগে, কিন্তু বাংলা ভাষার মধ্যে ধরুন যে আঞ্চলিকতা, এখানকার মধ্যে মানুষের যে কথোপকথন, প্রধান ভাষাই বাংলা। তার জন্য আমি বাংলা সাহিত্যকে বেছে নিয়েছি এবং লেখার প্রতি আমার বিশেষ টান রয়েছে। ছোটখাটো কবিতা আমি লিখেও থাকি, তার জন্য বাংলা ভাষাটাকে গ্রহণ করেছি। আচ্ছা, একটা জায়গায় স্থির থাকার চেষ্টা করো, আর একটু জোরে কথা বলো, ঠিক আছে? আচ্ছা তিলক, তোমার ধন্যবাদ। নামে কোনো ভারতীয় ক্রিকেটার রয়েছে? হ্যাঁ, রয়েছেন। ওনার নাম তিলক বর্মা। আচ্ছা, উনি কোন দলের হয়ে খেলেন? মানে ভারতীয় দলের তো অবশ্যই হয়ে খেলেন, কোনো আইপিএল দলের হয়ে উনি পার্টিসিপেট করেন? হ্যাঁ, উনি আইপিএল খেলে থাকেন, তবে আমি আইপিএল সেরকম দেখি না, স্যার। আচ্ছা, আইপিএল দেখো না। আচ্ছা, ওনার সম্বন্ধে কিছু ধারণা আছে তোমার, যে উনি ওনার কি কি অ্যাচিভমেন্ট হয়েছে বা কি কি পুরস্কার পেয়েছে? হ্যাঁ, বিভিন্ন রকম যে সিরিজ হয়ে থাকে, টি-20 সিরিজের একটা ম্যাচে ওনার অবদানের জন্য ভারত জিততে পেরেছিল, এটা আমি শুনেছি। ওকে, আচ্ছা, তোমার ইন্টারেস্ট কিসে আছে, মানে তোমার হবিস কি কি? আমার হবিস, আমি সাইক্লিং করতে পছন্দ করি, পাশাপাশি আমার বিভিন্ন মাটির চিত্র বা প্রতিমা নির্মাণ, এগুলো ভালো লাগে। ট্যুর দ্য ফ্রান্স এটা কি জিনিস? ট্যুর দ্য ফ্রান্স, এটা ফ্রান্সের, শুধু ফ্রান্সেরই নয়, গোটা বিশ্বের কাছে একটা সাইক্লিং ট্যুরের জন্য বিখ্যাত একটা ট্যুর বলা যায়। এটা সম্ভবত জানুয়ারি বা এই ডিসেম্বরে এই সময় হয়ে থাকে। এটা বিভিন্ন বিশ্বের প্রান্ত থেকে সাইক্লিস্টরা অংশগ্রহণ করে থাকে। এটা পশ্চিমবঙ্গ সরকারের এই সাইকেল দেওয়া নিয়ে কোনো স্কিম লঞ্চ হয়েছিল? হ্যাঁ, পূর্বতন সরকার এর আমলে ছিল সেই সাইকেল, একটা প্রকল্প, তার নাম সবুজ সাথী প্রকল্প। এই সাইকেল কাদের দেওয়া হতো? এই সাইকেল ক্লাস নবম ও দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের দেওয়া হতো। আচ্ছা, প্রথম থেকেই কি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো?
প্রথম এটা সম্পূর্ণ একেবারে সিউরিটির সঙ্গে বলতে পারছি না, তবে প্রথমে ছাত্রীদের দেওয়ার একটা ঘোষণা করা হয়েছিল। তবে আমার যতটা মনে পড়ছে ছাত্রছাত্রী উভয়দের দেওয়া হচ্ছে এখন। আচ্ছা, বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আচ্ছা, উনি কোন কোন বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন? তিনি এবছর যিনি বিধানসভা যে ভোট ছিল তিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুটো আসন থেকে লড়েছিলেন। আচ্ছা, দুটোতে তার প্রতিদ্বন্দ্বী কারা ছিল, মানে ক্লোজেস্ট প্রতিদ্বন্দ্বী? এই দুটোতে ক্লোজেস্ট প্রতিদ্বন্দ্বী ছিল টিএমসি যে দল রয়েছে সেই দলেরই একজন প্রতিনিধি। ভবানীপুরে যিনি ছিলেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া ছিলেন। নন্দীগ্রামে যিনি ছিলেন ওনার নামটা মনে পড়ছে না। ওকে, তোমার এই যে চাকরিটার জন্য তুমি অ্যাপ্লাই করছো, এখানে তো 18টা পোস্ট রয়েছে, তোমার পছন্দের পোস্ট কোনটা? আমার যদি পছন্দের বলেন, আমার ব্যক্তিগত পছন্দ এখানে দেখবেন ইন্সপেক্টর অফ ইনকাম ইন্সপেক্টর অফ এগ্রিকালচার অ্যান্ড ইনকাম ট্যাক্স, এই পোস্ট আমার কাছে পছন্দের। আর আর দ্বিতীয় পছন্দের বলতে পারেন রেভিনিউ ইন্সপেক্টর বলে যে পদে রয়েছে, এবং এর পাশাপাশি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার বলে যে রয়েছে ওটা আমি পছন্দ করি। আচ্ছা, তোমার কি এই যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে বা এই যে জব গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা রয়েছে? আমি ইউটিউব থেকে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করেছি, আমি সেরকম ভাবেই বলতে পারি। আচ্ছা, তো তোমার যেটা প্রথম পছন্দ, এটা তোমার প্রথম পছন্দ হওয়ার কারণ, মানে স্পেসিফিক কোনো কারণ আছে? মানে কি কারণে ভালো লেগেছে তোমার? হ্যাঁ, আহ, কারণ পোস্টটাতেই রয়েছে নামটা যে এগ্রিকালচারাল একটা ট্যাক্স এর ব্যাপারটা, ইনকাম ট্যাক্স। তো আমি যেহেতু একটা ভিলেজ থেকে বিলং করি, একটা ভিলেজ লোকালিটির মধ্যে সার্ভ করা একজন ট্যাক্সিং স্ল্যাবে সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেকে আমি পার্সোনাল যে স্যাটিসফ্যাকশন পাবো এবং একটা সরকারি আধিকারিক হিসেবে সেই কাজগুলো করার জন্য আমি মানসিকভাবে তৃপ্তি হব। আচ্ছা, আর দ্বিতীয় পোস্ট তুমি বললে রেভিনিউ ইন্সপেক্টর। তো রেভিনিউ ইন্সপেক্টরকে কি কি কাজ করতে হয়? রেভিনিউ ইন্সপেক্টরকে সাধারণত জমি জরিপ সংক্রান্ত বিভিন্ন যে তাদের খতিয়ানগুলোকে সেগুলোকে প্র্যাকটিক্যাল যে ম্যাপিং, বিভিন্ন রকম ফিল্ড ভিজিট করা, তারপর সার্ভেতে সাহায্য করা, যিনি রেভিনিউ অফিসার রয়েছেন তার সহযোগী হিসেবে কাজ করা, সময় সময় রিপোর্টগুলো প্রদান করা, এই কাজগুলো তিনি করে থাকেন। শুধুমাত্র এই ধরনের কাজ করেন, আর বাকি অন্যান্য? এর পাশাপাশি ওনাকে যদি কখনো কখনো বিডিও সাহেব যদি বা ওনার যে হায়ার অথরিটি রয়েছেন ওনাকে যদি কোনো এক্সট্রা কাজ দেওয়া হয়, যেমন সেন্সাস ডিউটি বা ধরুন ভোটের সময় ভোটের ডিউটি, বা যদি ডিজাস্টার কোনো কিছু হয়ে থাকে যদি দিয়ে থাকেন তাহলে সেই কাজগুলো তো ওনাকে করতে হতে পারে। আচ্ছা, তুমি সেন্সাসের কথা বললে, সেন্সাস লাস্ট কবে হয়েছিল হুম। ভারতবর্ষে? সেন্সাস 2011 সালে হয়েছিল সেই শেষবার। সময় সেই সময় ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কে ছিলেন? সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনোজ, সরি স্যার, আমি মনে করছি ওনার নামটা ঠিক মনে পড়ছে না, যদি ক্লু দিতে পারেন প্রথমটা আমি বলে দিতে পারি। কি ক্লু চাইছো? ওনার নামে প্রথম অক্ষরটা যদি বলেন আমি বলে দেবো। প্রথম অক্ষরটা বললে বলে দেবে। আর রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি সম্ভবত এপিজে আব্দুল কালাম ছিলেন স্যার। তাই? আচ্ছা, উইংস অফ না, ফায়ার। 2007 থেকে প্রতিভা পাটিল ছিলেন। প্রতিভা পাটিল ছিলেন। আচ্ছা, হুম। আর প্রধানমন্ত্রীটা কি মনে পড়লো? ওনার নাম উনি একজন পাঞ্জাবি, নামটার সঙ্গে সিং যুক্ত আছে সম্ভবত। ম দিয়ে নাম বা এম দিয়ে নাম? মনমোহন সিং, হ্যাঁ স্যার। আচ্ছা, মনমোহন সিং কি কখনো ভারতবর্ষের গভর্নর ছিলেন আরবিআই এর? হ্যাঁ তিনি ছিলেন। কত সালে ছিলেন? সময়টা স্পেসিফিক বলতে পারছি না, তবে 20th সেঞ্চুরির শেষ দিকে ছিলেন তিনি। আচ্ছা, ভারতের যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভর তলায় কি লেখা আছে? অশোক স্তম্ভের তলায় লেখা আছে একটা সংস্কৃত লাইন, সত্যমেব জয়তে। এটার মানে কি?
অর্থাৎ সত্যের মাধ্যমে আমি সমস্ত কিছু জয় করব, বা সত্যের মধ্যে দিয়ে জয় করা সম্ভব। এটা কোথা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা, সত্যমেব জয়তে? এটা উপনিষদের একটা বিশেষ ভাগ মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ভেরি গুড, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, উম, ধরো এই চাকরিটা তুমি পেলে না, তাহলে তুমি কি করবে? স্যার, আমি এই চাকরিটার জন্য অবশ্যই খুব অক্লান্তভাবে পরিশ্রম করেছি। তবে এই দীর্ঘ সময় এই চাকরি প্রস্তুতির সময় আমি শিখেছি কিভাবে ধৈর্য ধরে রাখতে হয়, বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেকে ভেঙে না পড়ে আবার নতুন করে শুরু করা যেতে পারে। এই প্রক্রিয়ার জন্য আমি নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছি। আমি আশা করছি আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি এবারের প্রথমেরই হয়তো পেয়ে যাব। যদি না হয় আমি আবার এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো বা অন্যান্য পরীক্ষার জন্য নিজেকে সঁপে দেবো। আচ্ছা, তুমি কোন জেলা থেকে বিলং করো? আমি বাঁকুড়া জেলা থেকে বেরোম। আচ্ছা, বাঁকুড়ার কিছু উল্লেখযোগ্য আহ, তথ্য আমাকে দাও বাঁকুড়া জেলা সম্বন্ধে, যেটা তুমি জানো। স্যার, ভ্রমণের কথা বলছেন কি? সব ধরনের বলো। আচ্ছা, বাঁকুড়া জেলা সাধারণত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলেই অবস্থান করছে। এর উত্তর দিকে রয়েছে বর্ধমান জেলা, দক্ষিণে রয়েছে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জেলা, পশ্চিমে রয়েছে পুরুলিয়া, পূর্বে রয়েছে হুগলি জেলা। বাঁকুড়া জেলা সাধারণত এখানে কৃষি ভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মুকুটমণিপুর, বিষ্ণুপুর মন্দির শহর, তালডাংরা ড্যাম রয়েছে। এছাড়া রয়েছে এই জায়গাটা জঙ্গলমহল নামে পরিচিত। আচ্ছা, কালকুট এটা কার ছদ্মনাম? এটা বিনয় ঘোষের ছদ্মনাম। তুমি শিওর এটা বিনয় ঘোষের? হ্যাঁ স্যার। তাহলে সমরেশ বসুর কি? ও সরি স্যার, আমি মৌমাছি যে বিমল ঘোষ আছে আমি ভুলে গেছিলাম। আমাকে মাফ করবেন, এটা সমরেশ বসু হবে। আমি ওই মৌমাছি বিমল ঘোষ ওই গুলি ফেলেছিলাম, আমাকে মাফ করবেন। ওকে। আচ্ছা, সত্যপীর এটা কার ছদ্মনাম? সত্যপীর সৈয়দ মুজিবুর আলী। ঠিক, ভেরি গুড। আচ্ছা তিলক, ধরো তুমি এই চাকরিটা পেলে, সমাজ বদলানোর জন্য তোমার কি চিন্তা ভাবনা চাকরিটা পাওয়ার পরে? যদি ধরো তুমি চাকরিটা পেয়ে গেছো, তারপরে তুমি সমাজে কোনো একটা পরিবর্তন করতে চাই, তাহলে তোমার কি চিন্তা আচ্ছা ভাবনা? স্যার। স্যার, সমাজ বদলাতে গেলে সমাজের সমস্যাগুলোকে আগে নিজেকে উপলব্ধি করতে হবে। যেহেতু আমি গ্রামে বিলং করি, তো গ্রামের যে সমস্যাগুলো আমি দেখেছি সেই সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের একটা যোগাযোগের বিরাট একটা অভাব থেকে যায়। যদি আমি এই পদের জন্য নির্বাচিত হই, আমি এই যে একটা গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটার মধ্যে ব্রিজ স্থাপন করতে চাইবো। সেটা আমি আমার কথোপকথন, আমার যোগাযোগ শৈলী, এগুলোর মাধ্যমে করতে পারবো বলে মনে করি। আচ্ছা, তুমি তো বারবার বলছো যে তুমি গ্রামে আছো, তা গ্রামে তো পঞ্চায়েত রয়েছে, তো এই পঞ্চায়েত হ্যাঁ স্যার। সিস্টেমটা কত স্তরীয়? দ্বিস্তরীয় না ত্রিস্তরীয় না পঞ্চম স্তরীয়, কিরকম এটা? আহ, পঞ্চায়েতের সিস্টেমটা স্যার ত্রিস্তরীয়। এটা আচ্ছা, কি কি ভাগ আছে এই তিনটে স্তরে? গ্রাম পঞ্চায়েতের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত। এরপরে যে উচ্চ স্তর সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং তারও থেকে উচ্চতম যে স্তর সেই স্তরটা হচ্ছে জেলা পরিষদ। আচ্ছা, তো এটা কনস্টিটিউশনে কোথায় এই পঞ্চায়েতের কথা বলা হয়েছে, আর কত নম্বর অ্যাক্টে বলা আছে, কত সালে সেটা স্টার্ট হয়েছিল? স্যার, পঞ্চায়েতটা সাধারণত ডিপিএসপির মধ্যে ছিল, যেটা আর্টিকেল 40 থেকে যে সামাজিক গান্ধীজির যে একটা খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ, এই যে একটা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন সেখানে ছিল। পরে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে রূপদান করা হয়। তারপর থেকে এটা আমাদের কাছে একটা আহ প্রশাসনিক শক্ত কাঠামো হিসেবে ধরা দিয়েছে। ধন্যবাদ। আচ্ছা, কনস্টিটিউশনাল ডে কবে পালন করা হয়? যেদিন আমাদের এই সংবিধান গৃহীত হয়েছিল, 26শে নভেম্বর। 26শে নভেম্বর। ওই ছাব্বিশে হ্যাঁ স্যার। নভেম্বর দিনটার আলাদা করে কোনো ভ্যালু আছে? 26শে নভেম্বর আমি অন্যান্য ভাবে ঠিক বলতে পারছেন, তবে সংবিধান দিবস হিসেবেই আহ দিনটা বর্তমানে পালন হয়ে থাকে, এটাই মনে পড়ছে আমার।
1949 সালে 26শে নভেম্বর কোনো একটা কিছু হয়েছিল। হ্যাঁ স্যার, এটা প্রথমবার সংবিধানটা ভারতের জনগণের জন্য অর্পণ করা হয়েছিল। আচ্ছা, তাহলে 26শে নভেম্বর যদি সংবিধান দিবস পালন করা হয়, তাহলে 26শে জানুয়ারি কি পালন করা হয় এবং কেন পালন করা হয়? হ্যাঁ স্যার, 26শে জানুয়ারি ভারতীয় গণপ্রজাতন্ত্রের দেশের এটা একটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিনটার একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রয়েছে। স্বায়ত্ত শাসন থেকে একটা সম্পূর্ণ যে শাসনের প্রাথমিক ধাপ, তখন এই প্রথম 26শে জানুয়ারি দিনটাকে ভারতের স্বাধীনতার দিন হিসেবে আগাম পালন করা হয়েছিল। সেই দিনটার একটা সংস্কৃতি, সেই দিনটার আন্দোলনের আত্মমর্যাদা রক্ষা করার জন্য স্বাধীনতার পর 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা। আচ্ছা, এই মুহূর্তে ভারতের রাষ্ট্রপতি তো রয়েছেন দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি কে আছেন? হ্যাঁ, আর বর্তমানে রয়েছেন সিপি রাধা কৃষ্ণন মহাশয়। তুমি কি শিওর? স্যার, নামটা আমি ভুল বললাম, আমি ভুল বলছি, আমি এগুলো রিভাইজ করা হয়নি, হঠাৎ করে ইন্টারভিউতে যাওয়ার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। ঠিক আছে, রাজ্যপাল কে আছে পশ্চিমবঙ্গের? ডক্টর আর এন রবি রাজ্যপাল রয়েছেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তিলক। তোমার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। তোমাকে একটা অনেস্ট রিভিউ দিই। তিলক খুব ভালো ক্যান্ডিডেট, চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। হ্যাঁ, রিল্যাক্স হও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমার যেগুলো চেঞ্জেস করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময় তুমি একটু মানে স্থির হয়ে বসতে হবে তোমাকে। তুমি দুলে দুলে কথা বলার চেষ্টা করো, এইটা একটা আচ্ছা। বাজে দিক তোমার বডি ল্যাঙ্গুয়েজের, তো ফলে সেইটা একটু ঠিক করে নিতে হবে। বাকি তুমি বেশ কিছু আচ্ছা। উত্তরের ক্ষেত্রে কনফিউজড হয়ে যাচ্ছ। হ্যাঁ, তো সেইগুলো যাতে কনফিউশন না থাকে, যদি জানা থাকে সঠিক উত্তরটা দেবে, যদি না জানা থাকে তাহলে সেক্ষেত্রে তো কিছু করার নেই, কিন্তু কনফিউশনের কোনো জায়গা আচ্ছা। নেই। আরেকটা জিনিস হচ্ছে, তুমি বোর্ড মেম্বারের কাছ থেকে ক্লু চাইতে পারো না, যে স্যার আপনি আমাকে একটা ক্লু দিন তাহলে আমি বলে দিতে পারবো। ঠিক আছে, তো ফলে এটা আচ্ছা। এটা ইন্টারভিউ এর ক্ষেত্রে ঠিক প্রসেস নয় বা ঠিক জিনিস নয়, তো ফলে ওটা কখনোই চাওয়া যাবে না। আর বেশ কিছু, তোমার যেহেতু বাংলা সাবজেক্ট রয়েছে, তোমাকে বাংলা কিছু লেখকের বা কবির বা সাহিত্যিকের ছদ্মনাম জিজ্ঞেস করা হয়েছিল, তো তার মধ্যে তুমি একটা সম্পূর্ণ ভুল বললে। ভুল হতেই পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু তুমি আপনি একটা কনফিউজড হয়ে ভুল বললে, তো সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হ্যাঁ। নম্বর কথা হচ্ছে, তোমার সাবজেক্ট যেহেতু বাংলা, বোর্ড মেম্বারদের মধ্যে অনেকেই থাকবেন যারা বাংলায় বেশ পারদর্শী। ঠিক আছে, বাংলা আমাদের মাতৃভাষা, মূলত পশ্চিমবঙ্গের বলা চলে। তো সেক্ষেত্রে বাংলা ভাষা নিয়ে এখন নানান রকম গুরুত্ব আরোপ করা হচ্ছে, তো ফলে বেশ কিছু প্রশ্ন তোমার কাছে কিন্তু বাংলা ভাষাতেও আসবে। আমি খুব ডিপলি ঢুকলাম না বিষয়টায়, আচ্ছা। কিন্তু তোমাকে একটু আচ্ছা। জেনে নিতে হবে। কয়েকটা উত্তর খুব ভালো দিয়েছো, আউটস্ট্যান্ডিং দিয়েছো, যেমন মুন্ডক উপনিষদটা খুব ঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, তোমার নাম যেহেতু তিলক, সেহেতু তিলক বর্মার সম্বন্ধে একটু পড়ে যেতে হবে। ঠিক আছে, যে উনি এশিয়া কাপ আচ্ছা। জিতিয়েছেন, হ্যাঁ, আরো বেশ কিছু ভালো খেলেছেন, এবং কোন দলের হয়ে আইপিএল এ খেলে, মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে। এগুলো খুব সহজ প্রশ্ন, বেসিক প্রশ্ন, তোমাকে দেখেই এই আচ্ছা। প্রশ্নগুলো আসবে। তো ফলে আমার মনে হয় তুমি ভালো ক্যান্ডিডেট, কিন্তু তোমাকে আর একটু গুছিয়ে নিতে হবে, আর একটু পড়াশোনা করতে হবে। আর বারবার না এই কথাটা বলার দরকার নেই যে আমি গ্রামের ছেলে বা গ্রাম থেকে আসছি। তার কারণটা কি হচ্ছে, এরপরে ওরা তোমাকে অন্যভাবে জাজ করবে যে শুধুমাত্র তুমি গ্রামের ছেলে। ঠিক আছে, তুমি গ্রামের ছেলে নয়, তুমি আচ্ছা। পশ্চিমবঙ্গের ছেলে, ভারতবর্ষের ছেলে, এবং এটা নিয়ে তোমার গর্ববোধ করা উচিত। আর এখনকার দিনে গ্রাম শহর এগুলোর কোনো ফারাক নেই। ঠিক আছে, এখন গ্রামেও প্রচুর উন্নতি হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, এবং আগামী দিনে আরো হবে। এবং একটা টাইমের পরে গ্রাম আর শহরের মধ্যে কোনো মানে ফারাক থাকবে না আলটিমেটলি। তো ফলে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট, আচ্ছা। সেইগুলো একটু দেখে নেওয়ার ব্যাপার আছে। কয়েকটা উত্তর ভালো দিয়েছো, কয়েকটা উত্তরে একটু কনফিউশন ছিল। তবে ওই যেটা বললাম মূল ব্যাপার, একটা হচ্ছে ওই একটা জায়গায় স্থির থাকতে হবে, দুলে দুলে ইন্টারভিউ দেওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে, তুমি ইন্টারভিউ বোর্ডের কাছে ক্লু চাইতে পারো না। এই দুটো নেগেটিভ গেছে। বাকি আচ্ছা। উত্তর না পারতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভুল হতে পারে, না পারতে পারো, সেটা সারা পৃথিবী সবকিছু সবাই জানবে বা মনে রাখতে পারবে, এটা কোনো কেউই আশা করছে না। তো ফলে ওটাই কোনো ভুল নেই, এমনি ঠিক আছে তিলক, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা তিলক, তুমি বলো তোমার ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? ধন্যবাদ। তোমার ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? স্যার, ইন্টারভিউটা আমি হঠাৎই প্রস্তুতি ছিলাম না, অনেকগুলো সাবজেক্ট আমি রিভাইজ দিতে পারিনি। তো আমি ওই যে সমস্ত প্রশ্নগুলো কনফিউজ ছিলাম, নামগুলো আমি একবার রিভাইজ করে দিলে হয়তো আরো ভালো করে বলতে পারতাম।
তো ওভারঅল ভালো লেগেছে এই অ্যাসপিরেন্টস একাডেমির যে এটা একটা উদ্যোগ, এই উদ্যোগটাকে আমি একটা সাধুনন্দন জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই। তো এরকম করে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এতে উপকৃত হবে বলে আমি মনে করি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে আরো বিষয় নিয়ে পরে কথা বলে নিচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটা দেখছেন তাদেরকে বলি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পিএসসি মিসেলেনিয়াসের গুরুত্বপূর্ণ আপডেটস এর জন্য। এবং এছাড়াও আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন ব্যাচ চলছে, সেই অ্যাডমিশন ব্যাচে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999 এই নাম্বারে। তো আমরা আপনাদের সঙ্গেই রয়েছি। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।